তাহলে তোমরা আমার সাথে 5 নাম্বার চ্যাপ্টারটা পড়ে ফেলেছো। এবার 6 এবং 7-এ কি প্রশ্ন আসবে এবং সেই প্রশ্নগুলো তুমি কিভাবে উত্তর করবা, আজকে কোন জিনিসগুলো অবশ্যই রিভাইজ করে যাবা, এইটা তোমাকে আমি এখন খেয়াল করিয়ে দিব। কথা না বাড়াই, তো চ্যাপ্টার 6 একটু খালি খেয়াল করে নাও। প্রায় প্রত্যেক বোর্ডেই প্রত্যেক বছর প্রশ্ন এসেছে, দুই একটা জায়গায় মাঝে মাঝে মিস হয়েছে। আসার সম্ভাবনা যদি বলো, এখান থেকে আসার সম্ভাবনা 80 to 90% প্রশ্ন আসার সম্ভাবনা, কারণ এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন আসাটাই স্বাভাবিক। যেমন এই চ্যাপ্টার থেকে মূলত কি প্রশ্ন পড়তে হবে, হৃৎপিণ্ডের গঠন, তোমাকে হৃৎপিণ্ডে কিভাবে রক্তটা চলে সেটা নিয়ে তোমাকে অবশ্যই পড়তে হবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন এই দেখো, এখান থেকে এটা একটা প্রশ্ন, তো আমরা সেটা আলোচনা করব, ঠিক আছে। তারপরে কিভাবে রক্ত, আমাদের হাত কাটা গেলে কিভাবে রক্ত জমাট বাঁধে সেটা নিয়ে একটা আলোচনা আছে, সেটা একটু তোমাকে আমি বই থেকে দ্রুত দেখাই দিব। হৃৎপিণ্ডের গঠনটা, হৃৎপিণ্ডের দুটা জিনিস, হৃৎপিণ্ডের গঠন এবং হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন প্রক্রিয়া দুইটাই পরীক্ষা আসতে পারে। তো দেখো এই দুইটাই আসতে পারে, হ্যাঁ। তারপরে রক্তের কাজ, সেটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তারপরে তুমি এখানে তাকায় দেখো, এই যে মূলত এটা চিত্র, হৃৎপিণ্ডের চিত্রটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আচ্ছা, হৃৎপিণ্ডের কাজ, আবারও বলছি, কাজ থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। তারপরে প্রচ্ছেদন, এই চ্যাপ্টারে উদ্ভিদ থেকে যদি প্রশ্ন আসে, প্রচ্ছেদন, এই যে উদ্ভিদ যে বাতাস থেকে গ্যাস গ্রহণ করে আবার ছেড়ে দেয়, জলীয় বাষ্প ছেড়ে দেয়, এটা কি কাজ, কিভাবে প্রচ্ছেদন কাজ করে, মাটি থেকে যে পানিটা নেয় সেটা আবার ছেড়ে দেয়, সেটা কিভাবে কাজ করে, প্রচ্ছেদন থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। তারপরে এই যে রক্তকণিকাগুলা, এই রক্তকণিকাগুলো দেহে কিভাবে কাজ করে সেটা নিয়েও প্রশ্ন আসতে পারে। তো আবার এই যে দেখো, মাটি থেকে পানি নিল, বাতাসের জলীয় বাষ্প ছেড়ে দিল, প্রচ্ছেদন। তাহলে মূলত পড়া মূলত এই কয়েকটাই। আমরা চেষ্টা করবো আগামী 30 মিনিটে তোমাকে এই পড়াটাই গুছিয়ে দেওয়ার। তো আমি জাস্ট একটুখানি তোমাকে মনে করিয়ে দিই, তাহলে কি পড়বো আমরা, যাতে তোমার পড়াটা ব্রেনের মধ্যে ঢোকে। এক, হৃৎপিণ্ড রিলেটেড সবকিছু তোমাকে পড়তে হবে। হৃৎপিণ্ড এই চ্যাপ্টারের সবচেয়ে হট টপিক। হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন প্রক্রিয়া, এই দুটোই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং চিত্র, হৃৎপিণ্ডের গঠনের চিত্রটাও তোমাকে আঁকতে পারতে হবে কালকে যদি পরীক্ষায় তুমি এখান থেকে কমন পেতে চাও। 2, রক্ত থেকে রক্তের কাজ এবং রক্তকণিকার কাজগুলা, সেটাও তোমাকে পড়তে হবে। এবং 3, মূলত প্রচ্ছেদন নিয়ে তোমাকে পড়ালেখা করতে হবে, পরীক্ষায় প্রচ্ছেদন থেকে প্রশ্ন আসবে। এই তো, এখন আমি জাস্ট বই থেকে তোমাকে যেই তথ্যগুলো আজকে একবার পড়ে যাবা সেগুলো খুব দ্রুত দেখিয়ে দিচ্ছি, তারপরে এই প্রশ্নগুলো তোমাকে দ্রুত দেখিয়ে দিচ্ছি। তো আমি মনে করি যে যেহেতু পরীক্ষার আগের দিন তুমি বই পড়বা, তো বই থেকে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। অনেকগুলো এমসিকিউ তোমার পড়া হয়ে যাবে, আমি এমসিকিউ গুলো মার্ক করে দেওয়ার চেষ্টা করছি। দেখো, প্রোটোপ্লাজমের কত % পানি, আমি অনেকগুলো এমসিকিউ তোমাকে মার্ক করে দেওয়ার চেষ্টা করছি। প্রোটোপ্লাজমের 90% পানি, এখান থেকে এই লাইনটা তুমি পড়ে ফেলো। ইমবাইবিশন, এখান থেকে জাস্ট কয়েকটা এমসিকিউ একটু দেখে ফেলো। ইমবাইবিশন, কোন জাতীয় পদার্থরা ইমবাইবিশন করে, কলয়েড জাতীয় পদার্থ। কারা কারা, সেলুলোজ, স্টার্চ, জিলাটিন, এরা পানি শোষণ করতে পারে, পানি শোষণ করে। এই যে কলয়েড জাতীয় পদার্থ, সেলুলোজ, স্টার্চ, জেলাটিন, এরা পানির প্রতি ভালোবাসা দেখায়। পানি মানে হাইড্রো, ভালোবাসা মানে ফিলিয়া, হাইড্রোফিলিক, এই পদার্থগুলো হাইড্রোফিলিক, এরা ইমবাইবিশন করে। এখান থেকে তুমি এমসিকিউ পাবা, কোন জাতীয় পদার্থ ইমবাইবিশন করে, কারা কারা, বা এই জাতীয় পদার্থের অপর নাম কি, হাইড্রোফিলিক পদার্থ, ঠিক আছে, ওকে। তারপরে তুমি তাকায় দেখো, ব্যাপন কাকে বলে, পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ না। অভিস্রবণ, এইটা আমি প্রশ্নগুলো দেখালেই তুমি দেখতে পাবা যে অভিস্রবণের শর্ত কি। তো অভিস্রবণ থেকে খুব সহজ ভাষায় তোমাকে আমি জাস্ট বলে দিই, এটা পড়াই দিচ্ছে কারণ এটা ক তে আসবে। তো অভিস্রবণে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কথা, তুমি যদি মার্ক পেতে চাও তাহলে তোমাকে এই শব্দটা লিখতে হবে। ভাইয়া কি শব্দ এটা, এই শব্দটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিস্রবণের জন্য। এটা একটা পর্দা, অভিস্রবণে একটা পর্দা থাকে, যেই পর্দাটার নাম হলো বৈষম্য ভেদ্য পর্দা। এই বৈষম্য করে, তো আমরা কিছুদিন আগে আন্দোলন দেখেছি না, বৈষম্য বিরোধী, কিন্তু এ কিন্তু বৈষম্য করবে, বৈষম্য বিরোধী হবে না, এ বৈষম্য করবে। তাহলে অভিস্রবণে তুমি যদি এই কথাটা না লিখো তুমি মার্ক পাবা না। অভিস্রবণের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি, অভিস্রবণে একটা বৈষম্য ভেদ্য পর্দা থাকে, যেই পর্দা দ্বারা শুধুমাত্র কিছু জিনিসপত্র পাস করে যেতে পারে। ধরো পানির অণুগুলো যেতে পারবে, শুধুমাত্র পানি এক পাশ থেকে আরেক পাশে যেতে পারবে। কিন্তু ধরো এ পাশে পানির সাথে ধরো বালু আছে, এই বালুগুলা ছোট ছোট ফুটো, তো এই বালুগুলো কিন্তু পার হতে পারবে না। তাহলে অভিস্রবণ এমন একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় মূলত পানি বা দ্রাবক এক পাশ থেকে আরেক পাশে যায়, শুধুমাত্র দ্রাবক এক পাশ থেকে আরেক পাশে যায়,
কিন্তু যেটা দ্রব সেটা এক পাশ থেকে আরেক পাশে যেতে পারে না। শুধু দ্রাবক এক পাশ থেকে আরেক পাশে যায়, দ্রবটা এক পাশ থেকে আরেক পাশে যেতে পারে না। তো এখানে দেখো বইয়ে এই সংজ্ঞাটাই দেওয়া। আমি জানি না তুমি এটা পড়েছো কিনা, বাট আজকে অবশ্যই পড়ে নিবা। যখন দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণ থাকে, যাদের দ্রব এবং দ্রাবক একই কিন্তু তারা একটা বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আলাদা করা থাকে, ঠিক আছে, এইখানে শুধুমাত্র দ্রাবকটা তার নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে যায়, শুধু দ্রাবকটা যাবে, এইটার নাম অভিস্রবণ। এই সংজ্ঞাটা একবার দেখে নিবা, খুবই গুরুত্বপূর্ণ। আরো একবার বলে দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ, এই সংজ্ঞাটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, একটা এমসিকিউ খালি দেখাই দেই, খুবই ইম্পর্টেন্ট। উদ্ভিদ যে মাটির পানিটা শোষণ করে, সেই পানিটার নাম কি? কৈশিক পানি, ক্যাপিলারি ওয়াটার। এমসিকিউতে পাবা, বলে দিলাম, একদম পেয়ে যাবা। তারপরে এখানে পরীক্ষায় আর প্রশ্ন আসতে পারে যে উদ্ভিদ যে পানিটা শোষণ করে এটা কিসের মাধ্যমে শোষণ করে? এটা মূল রোমের মাধ্যমে। দুইটা লাইন থেকে এমসিকিউ আসবে, তোমাকে আমি বলে দিলাম কিসের মাধ্যমে শোষণ করে। মূলের যে রোম, ছোট ছোট চুলের মতো, সেই রোমের মাধ্যমে, সেই মূল রোমের মাধ্যমে শোষণ করে, মূল রোমের মাধ্যমে শোষণ করে। কথা ক্লিয়ার? ওকে, দুইটা লাইন তোমাকে আমি খেয়াল করাই দিলাম যাতে এখান থেকে উত্তর করতে পারো। আর এই যে দেখো খনিজ লবণ শোষণ, এটা থেকে এমসিকিউ আসবে। খনিজ লবণ শোষণ করে কিসের মাধ্যমে? মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল দিয়ে। খেয়াল করো, দুটা কিন্তু আলাদা। পানি শোষণ করে মূল রোম দিয়ে, আর লবণ শোষণ করে কোষ বিভাজন অঞ্চল দিয়ে। ছোট্ট পার্থক্য হলেও খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ঠিক আছে। এবার উদ্ভিদের পরিবহনের প্রয়োজনীয়তা, এগুলো থেকে প্রশ্ন আসবে না। আমি তোমাকে মেইন কথা খেয়াল করাই দিচ্ছি, পরীক্ষায় এগুলো প্রশ্ন আসবে না। উদ্ভিদের ফ্লোয়েমের মাধ্যমে, এটা থেকে প্রশ্ন আসতে পারে কিছুটা, ফ্লোয়েমের মাধ্যমে পরিবহন, যাই হোক। তারপর তোমাকে বেসিকটা একটু খালি বলে দিই। একটা গাছের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বেসিক, সেটা তোমাকে একটু খালি বলে দিই। দেখো, যদি এটা একটা গাছ হয়, মানে কালকে তো তোমার এই যে কোনো প্রত্যেকটা তথ্যই কাজে লাগবে, প্রত্যেকটা তথ্যই কাজে লাগবে, সেই জন্য জাস্ট তোমাকে বলে দেওয়া। তুমি যদি না পড়ে থাকো, আমরা জানি যে আমাদের শরীরে যেমন রক্তনালী থাকে, উদ্ভিদের কিন্তু রক্তনালী থাকে না। উদ্ভিদের থাকে এই দুইটা জিনিস, জাইলেম আর ফ্লোয়েম। তোমার বাসায় যে পানির তুমি যে বাথরুমে গোসল করো, পানিটা একটা লাইন দিয়ে আসে না? উদ্ভিদের এই যে পানির টিউব বা পানির লাইন, এটার নাম হলো জাইলেম আর ফ্লোয়েম। দুইটার কাজ দুই রকম। জাইলেম কি কাজ করে? উদ্ভিদ মাটি থেকে যে পানি শোষণ করে বা লবণ শোষণ করে, সেই লবণ এবং পানিকে উপরের দিকে নিয়ে যাওয়া বা গাছের পাতায় পৌঁছে দেওয়া, এটাই জাইলেমের কাজ। তাহলে জাইলেমের কাজ মূল থেকে পানি এবং খনিজ লবণ পুরো শরীরে পৌঁছে দেওয়া। আর ফ্লোয়েমের কাজ কি? পাতার মধ্যে যে খাদ্য প্রস্তুত হয় সেটা পুরো শরীরে পৌঁছে দেওয়া। তাহলে ফ্লোয়েমের কাজ পাতার মধ্যে যে খাদ্য তৈরি হয় সেটা পুরো শরীরে পৌঁছে দেওয়া। জাইলেমের কাজ পানি আর লবণটাকে পৌঁছে দেওয়া। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, গুরুত্বপূর্ণ লাইন। ভবিষ্যতে যে কোনো কিছু করতে তোমার এই পড়াটা তোমাকে জানতে হবে। বিশ্বাস করো, তোমাকে এই জিনিসটা জানতে হবে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই তথ্যটা তুমি যদি না জানো, পরবর্তীতে কাজ করতে পারবে না। ওকে, ঠিক আছে। এইবার হলো প্রচ্ছেদন। প্রচ্ছেদন তোমার পরীক্ষায় আসবে। তো প্রচ্ছেদন কয় রকম তুমি দেখো। মূলত প্রচ্ছেদনকে তিন ভাগে ভাগ করা হয়েছে: পত্ররন্ধ্রীয়, কিউটিকুলার, লেন্টিকুলার। তাহলে প্রচ্ছেদন কয় রকম? তিন রকম। সবচেয়ে বেশি প্রচ্ছেদন হয় কিসের মাধ্যমে? পত্ররন্ধ্রের মাধ্যমে, 90 থেকে 95%। কালকে এমসিকিউ পেয়ে যাবা। পত্ররন্ধ্র মানে পাতার মধ্যে এই যে দেখো ছোট ছোট ছিদ্র। তুমি যদি পাতাটাকে মাইক্রোস্কোপের ভেতরে দেখো, তাহলে এরকম দেখতে পাবা। পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন দেখতে পাবা। এই যে এটা হলো পত্ররন্ধ্র, পাতার ভিতরের রন্ধ্র, পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন। ঠিক আছে। এরপরে তুমি তাকায় দেখো কিউটিকুলার প্রচ্ছেদন। কিউটিকল মানে ত্বক, কিউটিকুলার প্রচ্ছেদন। কিউটিকল শব্দের অর্থ ত্বক, এইটা দিয়ে হয়। লেন্টিকুলার প্রচ্ছেদন, গাছের যে বাকল, সেই বাকল ফেটে গিয়ে লেন্টিসেল তৈরি হয়। দেখো লেখা আছে বাকল ফেটে লেন্টিসেল তৈরি হয়। এই দিক দিয়েও কিছু পরিমাণ পানি বের হয়ে যায়। আমাদের এই শব্দগুলো কেন লাগবে? এমসিকিউ এর জন্য। বাকল ফেটে কি তৈরি হয়? লেন্টিসেল। ত্বকের মাধ্যমে কোন প্রচ্ছেদন হয়? কিউটিকুলার। সবচেয়ে বেশি পরিমাণে কোনটা দিয়ে হয়? পত্ররন্ধ্রীয়। প্রচ্ছেদন থেকে এই কয়েকটা কথা পড়তে হবে। এরপর প্রচ্ছেদনের কিছু প্রভাবক এমসিকিউ আসবে। বাহ্যিক প্রভাবকের নাম কি কি? যেগুলো গাছের বাইরের জিনিস, যেমন তাপমাত্রা, আর্দ্রতা, এগুলো তো বাতাসের জিনিসপত্র। আলো তো সূর্য থেকে আসে, বাতাস তো বাইরেই আছে, গাছের বাইরে। এগুলো সব বাহ্যিক প্রভাবক।
পরীক্ষায় আসবে কোনটা বাহ্যিক প্রভাবক, কোনটা অভ্যন্তরীণ প্রভাবক। অভ্যন্তরীণ প্রভাবক কোনটা? দেখো, অভ্যন্তরীণ পাতার গাছের ভেতরে পত্ররন্ধ্র পাতার ভেতরে থাকে, পাতার সংখ্যা গাছের অংশ, পত্র ফলকের আয়তন মানে কি, ওই যে গাছের পাতাটা, ওই পাতাটার আয়তন কতটুকু তার উপরে নির্ভর করে। বায়ব অঙ্গের আয়তন, বায়ব অঙ্গ মানে বায়ব বলতে মাটির উপরে যা থাকে, বায়ু বাতাসের মধ্যে যত বেশি পরিমাণে থাকবে তত বেশি প্রসাধন হবে। তাহলে এটা তো একটা কমন সেন্সের ব্যাপার। কে বাহ্যিক প্রভাবক, যা গাছের বাইরে থাকে, কে অভ্যন্তরীণ প্রভাবক, যে গাছের ভেতরে থাকে। এরপর পরীক্ষায় প্রশ্ন আসবে, এই ব্যাখ্যাটা নিয়মিত আসে। প্রচ্ছেদন একটা অতি প্রয়োজনীয় অমঙ্গল। ভাইয়া খেয়াল করো, এটাকে বলা হচ্ছে এটা অতি প্রয়োজনীয়, আবার শেষে বলে দিল অমঙ্গল। পরীক্ষায় ইংলিশটা দেয় সাধারণত নেসেসারি ইভিল, মানে এটা খারাপ কাজ কিন্তু এটা তুমি করতে বাধ্য। কেন? এটার একটা বিশাল ব্যাখ্যা, খুবই সহজ কথা ভাই, কথাটা একদম সহজ। দেখো, প্রচ্ছেদন, উদ্ভিদ তোমার আমার মতো ভাত, রুটি, মাংস, কলা এগুলো খায় না। উদ্ভিদ খায় পানি আর লবণ, সেই পানিটাই ওর মূল খাবার। খেয়াল করো তো, তাহলে পানিটাই যদি ওর মূল খাবার হয়, প্রচ্ছেদনের মাধ্যমে সে কি করে? সে গাছ থেকে পানিটাকে বাষ্প আকারে বাইরে ছেড়ে দেয়। খেয়াল করো, এমনও তো হতে পারে যে আজকে পানি আছে, কালকে থেকে আর বৃষ্টি হলো না, উদ্ভিদ আর প্রচ্ছেদন আর পানি পেল না, তখন কি হবে? উদ্ভিদটা কি বাঁচবে? তাহলে উদ্ভিদের উচিত কি ছিল? উদ্ভিদের উচিত কি ছিল? পানিটাকে ধরে রাখা, জমিয়ে রাখা? না, উদ্ভিদ তো সেটা করে না। উদ্ভিদ পানিটাকে বাইরে বের করে দেয় প্রতিদিন। এখন পানি তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বেঁচে থাকার জন্য, কিন্তু উদ্ভিদ প্রত্যেক দিন পানিটাকে বাতাসে ছেড়ে দিচ্ছে। এটা একটা ভয়ঙ্কর কথা না? আমরা টাকা পেলে কি করি? টাকা জমাই, টাকা আমাদের প্রত্যেকদিন চলার জন্য লাগে। আমার যদি এমন হয় আমার প্রত্যেকদিন চলতে 200 টাকা লাগে, আমার আজকের ইনকাম 1000 টাকা, 800 টাকা আমি প্রত্যেকদিন দান করে দিব, কালকে যে ইনকাম হবে এর কোনো গ্যারান্টি আছে? কিন্তু উদ্ভিদ কিন্তু প্রত্যেকদিন এই কাজটা করে। ও ধরো 200 টাকাও লাগে, 800 টাকাও প্রতিদিন বাতাসের মধ্যে ছেড়ে দেয়। এটা তো খারাপ জিনিস, কিন্তু এটা ওকে করতে হয় কারণ ওর টাকা জমানোর জায়গা নাই, কারণ ও এতটুকু পানি জমাট করে রাখতে পারে না। ধরো আমার পকেট নাই, মানিব্যাগ নাই, টাকাটা আমি কোথায় রাখবো? খালি গায়ে ঘুরি আমি, বুঝাতে পারছি? সেই জন্য মানুষকে দান করে দেই। কিন্তু কালকে যদি আমি টাকা না পাই, কালকে কি খেয়ে থাকবো? তো এটা তো উদ্ভিদের ভাবার এত সাহস নাই বা ক্ষমতা নেই, ও তো ব্রেন নাই আমাদের মতো। তাহলে এটাই হলো কথা, যে এই যে উদ্ভিদ পানি বের করে দিচ্ছে, তাহলে এটা তো পানিকে, পানি হারানো এটা তো সবসময় খারাপ, এটা তো অমঙ্গল। কিন্তু আবার পানিটাকে জমায় রাখলেও তো উদ্ভিদ মরে যাবে, ওর তো রাখার জায়গা নাই। সেই জন্য এই পুরা পড়াটা লিখে দিবা, এইটাকে বলা হয় প্রয়োজনীয় অমঙ্গল, কারণ পানি হারানো কখনোই ভালো না। বিজ্ঞানী কার্টিস এই কথাটা নামটা দিয়েছেন। কে নামটা দিয়েছেন? বিজ্ঞানী কার্টিস। তো এইভাবেই মেইন মেইন কথাটা এভাবেই লিখবা, এভাবে লিখলেই আশা করি হয়ে যাবে। সো দ্যাটস অল। প্রচ্ছেদন থেকে যে কোনো প্রশ্ন উত্তর করতে পারবো, পরীক্ষায় মূলত এটা আসবে। আমি তোমাকে সবগুলো এমসিকিউ সহ কভার করে দিলাম। এবার মানব দেহে রক্ত সংবহন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের রক্ত সংবহনতন্ত্র কি ধরনের সংবহন, এটা একটা এমসিকিউ আসবে। আমাদের একটা বন্ধ সংবহন, ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। ক্লোজ মানে কি? আমাদের রক্তটা সবসময় হার্টের মধ্যে থাকে এবং রক্তনালীর মধ্যে থাকে, কখনোই রক্তনালী থেকে বাইরে যায় না। রক্ত ইজ অলওয়েজ উইদিন দ্য ভেসেলস, ধমনী এবং শিরার ভেতরেই থাকে, হার্টের ভেতরে থাকে, কখনোই এখান থেকে রক্তটা কিন্তু বাইরে যায় না, যদি তুমি হাত কেটে না ফেলো। এই জন্য এটাকে বলে ক্লোজড সার্কিট, ক্লোজড সিস্টেম। বুঝতে পেরেছি? ঠিক আছে, এই কথাটাই বলা হয়েছে। সো এখন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই যে রক্ত, রক্তের উপাদান কি কি তুমি অলরেডি জানো। রক্তের উপাদান প্লাজমা, পরীক্ষা এমসিকিউ আসবে কত পার্সেন্ট প্লাজমা, রক্তের 55% প্লাজমা। তারপর জানবে আমাদের রক্তকণিকা কয়টা। আমাদের রক্তকণিকা বা ব্লাড কর্পাসেল 3 ধরনের, আমরা সবাই জানি। এইগুলো দেখতে লোহিত রক্তকণিকা, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ ছবিটা চেনা, এবং এইগুলা দেখতে শ্বেত রক্তকণিকা, খুবই গুরুত্বপূর্ণ তুমি চিনতে পারছো কিনা এরা শ্বেত রক্তকণিকা। এবং এই যে শ্বেত রক্তকণিকা কয় রকমের সেটা ছবি দেখে চিনতে পারতে হবে, খুব ইম্পর্টেন্ট, আমি এখনই বলে দিব। এবং অনুচক্রিকা, এইগুলো হলো অনুচক্রিকা। তো তোমাকে চিনতে পারতে হবে, পরীক্ষায় কিন্তু ছবি দিয়ে দিবে। তুমি যদি পরীক্ষায় ছবিগুলো চিনতে না পারো, তুমি একদম একদম ধরা খেয়ে যাবে। সবাই বলো মারহাবা। তাহলে চলো শুরু করি। আমাদের রক্তকণিকা 3 রকমের, তার মধ্যে 1 নম্বরে আসবে লোহিত রক্তকণিকা, যেটা কিনা লাল। দেখো, রেড ব্লাড কর্পাসেল, লাল। এই যে আমার পাঞ্জাবিটার মতো লাল। তো দেখো, এখান থেকে তোমার কি কি এমসিকিউ পড়তে হবে। আমাদের লোহিত রক্তকণিকার প্রধান কাজ কি, এটা আমাদের শরীরে কেন আছে। এই যে আমি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি, সেই অক্সিজেনটাকে সে ফুসফুস থেকে রিসিভ করে তাকে নামিয়ে দেয় কোষে, অর্থাৎ রক্তের মধ্যে অক্সিজেন বহন করা, এটাই হলো এর প্রধান কাজ। অক্সিজেন পরিবহন করা, এইটাই এর প্রধান কাজ। এই লোহিত রক্তকণিকাগুলো কয়দিন বাঁচে?
120 দিন। তুমি আমি কয়দিন বাঁচবো আমরা জানি না, আমাদের আয়ু কয়দিন, এখনই মরে যেতে পারি আমরা, কালকেই মরে যেতে পারি। এরা মোটামুটি ফিক্স যে 120 দিন বাঁচবে, এটা একটা এমসিকিউ পরীক্ষায় আসবে। তারপরে আরেকটা পরীক্ষায়, তোমার পরীক্ষায় আরেকটা প্রশ্ন আসতে পারে যে এই লোহিত রক্তকণিকাগুলো দেখতে কেমন। তুমি বলবা দ্বি অবতল, সাইড থেকে দেখলে এরকম, উপরেরটাও চাপা নিচেরটাও চাপা। তোমরা যারা অ্যালপেন লিবে চকলেট খেয়েছো, এটা অ্যালপেন লিবে চকলেটের মতো দেখতে, হ্যাঁ, উপর দিকে চাপা, এটাকে বলে দ্বি অবতল। অবতল মানে ঢাল, অবতল মানে গর্ত, দুই পাশে অবতল। এমনি তো গোলাকার, উপর থেকে দেখলে গোলাকার, তাহলে গোল দ্বি অবতল, সাইড থেকে দেখলে এরকম দেখতে হবে। এবং প্রত্যেক এমএল, মাত্র 1 ml রক্তে 50 লক্ষ আরবিসি থাকে, এটাও এমসিকিউ আকারে গুরুত্বপূর্ণ। এবং এদের সংখ্যা সবচেয়ে বেশি, দেখো শ্বেত রক্তকণিকার তুলনায়, শ্বেত রক্তকণিকার তুলনায় 500 গুণ বেশি থাকে। এইটা একটা এমসিকিউ আসবে কালকে তোমার পরীক্ষায়, বোঝাতে পেরেছি? ডান। লোহিত রক্তকণিকা এই যে অক্সিজেন বহন করে, কেন বহন করতে পারে? কারণ এর ভেতরে থাকে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনই মূলত আমাদের অক্সিজেনটা বহন করে। এবং রক্তে যদি হিমোগ্লোবিন কমে যায়, তাহলে যে রোগটা হয় সেটার নাম রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া। অ্যানিমিয়া, কোন মিয়া? অ্যানিমিয়া। কোনো কিছু শেষে যদি এমিয়া কথাটা দেখো, মনে রাখবা এমিয়া শব্দের অর্থ হলো রক্ত। এমিয়া শব্দের অর্থ রক্ত, আর এ শব্দের অর্থ হলো নাই। কোনো কিছু সামনে এ আছে, অ্যাটম, এ মানে না, কাটা যাবে না, টম মানে কাটা। অ্যানিমিয়া, এমিয়া মানে রক্ত, এ মানে নাই, তাহলে রক্ত নাই। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে কি হলে রক্ত নাই হয়ে যায়? হিমোগ্লোবিন কমে গেলে রক্ত নাই হয়ে যায়। তাহলে হিমোগ্লোবিন না থাকাটাকেই বলা হয় অ্যানিমিয়া। ডান, খুব ভালো। এবার শ্বেত রক্তকণিকা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের মনে আছে লোহিত রক্তকণিকা 120 দিন বাঁচে, এরা খুব কম সময় বাঁচে, 1 থেকে 15 দিন। এদের নাম হোয়াইট ব্লাড সেল। হোয়াইট কিন্তু কোনো রং না, তার মানে এদের আসলে কোনো রং টং নাই, বুঝাতে পারলাম? ডাব্লিউবিসি, এদের আসলে কোনো রং টং নাই। আচ্ছা, এদের মূল কাজ কি? এরা হলো আমাদের শরীরের আর্মি আর পুলিশ। বাইরে থেকে শত্রু আসলে তাকে মেরে ফেলা, শরীরে কোনো শত্রু থাকলে তাকেও মেরে ফেলা। পুলিশ চোর ডাকাত এদের মাস্তান, এদেরকে ধরে, আর আর্মি বাইরে দেশের শত্রুদেরকে মারে। ডাব্লিউবিসি গুলা হলো আমাদের সেই আর্মি। এবং এরা যে শত্রুদেরকে মারে, এই মারার প্রক্রিয়াটার নাম ফ্যাগোসাইটোসিস। পরীক্ষা প্রশ্ন আসবে কোন রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস করে? তুমি বলবা ডাব্লিউবিসি ফ্যাগোসাইটোসিস করে। বাইরের জীবাণুকে মেরে ফেলা, ভক্ষণ করার প্রক্রিয়াকে বলে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগো মানে খেয়ে ফেলা, ফ্যাগো মানে খাওয়া। ফ্যাগো শব্দের অর্থ খাওয়া, সাইটোসিস শব্দের অর্থ কোষ, তাহলে কোষকে খেয়ে ফেলা, এই হলো ফ্যাগোসাইটোসিস। ওকে, ঠিক আছে, বুঝতে পারলাম। এবার দেখো প্রত্যেক এমএল রক্তে 50 লক্ষ আরবিসি ছিল, এরা কতগুলা থাকে? 4 থেকে 10 হাজার। কোথায় 50 লক্ষ, কোথায় 4 থেকে 10 হাজার, একদমই আলাদা, একদমই বিশাল আলাদা। এখন এরা কিন্তু 2 রকমের। এই যে তুমি তাকায় দেখো, ছবির দিকে তাকাও, দেখো তো নিউট্রোফিল, যাদের কথায় ফিল আছে, ইওসিনোফিল, বেসোফিল, যাদের নামের শেষে ফিল কথাটা আছে, তুমি একটু দেখো, যাদের নামের শেষে ফিল কথাটা আছে, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, তাদের গায়ে দেখো দানা 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 দানা, তাহলে এদেরকে বলে দানাদার বা গ্র্যানুলোসাইট। পরীক্ষা প্রশ্ন আসবে কোনগুলো দানাদার শ্বেত রক্তকণিকা? যাদের শেষে ফিল আছে। তোমার হাতে যদি আমি বালুর দানা দিই, তুমি ফিল করতে পারবা না? তাহলে মনে রাখবা যাদের এখানে ফিল আছে তারা হলো দানাদার। পরীক্ষায় কালকে আসবে নিচের কোনটা অদানাদার। তাহলে যার শেষে ফিল নেই, দেখো যার শেষে সাইট আছে, লিম্ফোসাইট, মনোসাইট, এরা হলো অদানাদার, অদানাদার। তোমাকে একটু আগেই বললাম, আচ্ছা দানার ইংলিশ হলো গ্র্যানিউল, তাহলে যারা দানাদার তাদের নাম গ্র্যানুলোসাইট, আর যার দানা নাই অ্যাগ্র্যানুলোসাইট। মানে না, দেখো এইটাই বলা অ্যাগ্র্যানুলোসাইট। তাহলে কারা কারা যার মধ্যে দানা নাই? লিম্ফোসাইট, মনোসাইট, এরা হলো অ্যাগ্র্যানুলোসাইট। আর গ্র্যানুলোসাইট কারা কারা? যাদের নামে শেষে ফিল আছে, ইওসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল। এদের দুইজনেরই কাজ কি? এদের সবার কাজ জীবাণুকে নষ্ট করা। তারপরও এটা পরীক্ষার জন্য এত গুরুত্বপূর্ণ, আমি বলতে বাধ্য হচ্ছি, এত গুরুত্বপূর্ণ আমি বলতে বাধ্য হচ্ছি, খুব ভালো মতো তাকাও, খুবই ইম্পর্টেন্ট। মনোসাইটের কাজ কি? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে মনোসাইট, কিন্তু লিম্ফোসাইট কিন্তু ফ্যাগোসাইটোসিস করে না, ও অ্যান্টিবডি গঠন করে। বাপ রে বাপ, মনে রাখবা লিম্ফোসাইট, লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে। লিয়া মনি, লিয়া একটা মেয়ের নাম, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। মনোসাইট কি করে? ফ্যাগোসাইটোসিস, কিন্তু লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে। কালকে একটা এমসিকিউ কোনো না কোনো বোর্ডে আসবে, নিচের কোন রক্তকণিকা অ্যান্টিবডি গঠন করে? লিম্ফোসাইট। তোমাদের কালকে পরীক্ষা,
তোমরা এই ভিডিওটা আজকে পরীক্ষার আগে দেখছো, এটা যাতে একটা রিভিশন হয়। আমি চাইলে এটা আরও সুন্দর করে ছবি এঁকে স্লোলি বোঝাতে পারি, কিন্তু এটা তো আর স্লোলি বোঝানোর সময় না। ইটস লাইক রকেট, লাস্ট মুহূর্তের পকেট রকেট করতে হবে, সেটাই তোমাদেরকে করে দিলাম। আমি গ্যারান্টি দিলাম কেউ যদি ক্লাসটা শোনে 100% একদম ক্লিয়ার কাট হয়ে যাবে তার পড়া। এবার তুমি দেখো এদেরও প্রত্যেকের আলাদা আলাদা কাজ। নিউট্রোফিলের কাজ দেখো, নিউট্রোফিল মনোসাইটের মতো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। আচ্ছা ডান। ইওসিনোফিল আর বেসোফিল তারা কি করে? তারা দেখো হিস্টামিন ক্ষরণ করে। ইওসিনোফিল বেসোফিল হিস্টামিন ক্ষরণ করে, এটা খুবই ইম্পর্টেন্ট। কি ক্ষরণ করে? হিস্টামিন ক্ষরণ করে। আর বেসোফিল হেপারিন ক্ষরণ করে। ভাইয়া খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে এটা পরীক্ষার জন্য এত গুরুত্বপূর্ণ তুমি হয়তো এখনো বিশ্বাস করতে পারছো না, জাস্ট এমসিকিউতে আসবে। আরো একবার ভালো মতো তাকাও, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখো ফ্যাগোসাইটোসিস কারা কারা করে? ফ্যাগোসাইটোসিস দুইজন। ফ্যাগোসাইটোসিস কারা কারা করে? মনোসাইট আর নিউট্রোফিল। পরীক্ষায় কিন্তু আসবে ফ্যাগোসাইটোসিস করে কে কে? দেখো মনি, মনোসাইট আর নিউট্রোফিল। হিস্টামিন কারা কারা ক্ষরণ করে? হিস্টামিন কারা কারা ক্ষরণ করে? হিস্টামিন ভালো মতো তাকাও, ইওসিনোফিল বেসোফিল, ঠিক আছে? ওকে। হেপারিন কারা কারা ক্ষরণ করে? হেপারিন বেসোফিল, খুবই ইম্পর্টেন্ট, ইটস আ মাস্ট, এটা পরীক্ষায় আসবে। অ্যান্টিবডি তৈরি করে কে? লিম্ফোসাইট। লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। এইটা আমি তোমাদের বড় ভাই হিসাবে তোমাকে বলে দিলাম, পরীক্ষায় তুমি যখন যাবা এই জিনিস তুমি পেতে যাচ্ছ, এই 5টা কথা তুমি এমসিকিউতে পাবা, বলা দরকার ছিল, বলে দিলাম। ওকে, তাহলে ডাব্লিউবিসির কাজের পরে অণুচক্রিকা থেকে প্রশ্ন আসতে পারে। 1 নম্বর প্রশ্ন হবে অণুচক্রিকা নামগুলা। দেখো তো কয়টা নাম? অণুচক্রিকা, থ্রোম্বোসাইট, প্লেটলেট, 3টা নাম। 1 2 3, 3টা নাম অণুচক্রিকার। নামগুলো একটু দিকে তাকাও। অণুচক্রিকা, অণু মানে সবচেয়ে ছোট। পরীক্ষায় যদি প্রশ্ন আসে সবচেয়ে ছোট কণিকা কোনটা? অণুচক্রিকা, ঠিক আছে? এরপরে তুমি ছবিটা দেখে চিনতে পারতে হবে, এরা দেখো কেমন, রডের মতো, ছোট 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 কাটা কাটা রডের মতো। আচ্ছা, এদের আয়ু কয়দিন? 5 থেকে 10 দিন। 1 ml রক্তে আরবিসি ছিল 50 লক্ষ, এরা থাকে 2.5 লক্ষ, খুবই ইম্পর্টেন্ট। এরপর এদের প্রধান কাজ কি? এদের প্রধান কাজ আমাদের হাত কাটা গেলে রক্ত যাতে বারবার আজীবন ধরে না পড়ে সেটাকে ঠেকায় দেওয়া, অর্থাৎ রক্ত জমাট বাঁধা প্রিভেন্ট করাই এর প্রধান কাজ। রক্ত জমাট বাঁধা প্রিভেন্ট করাই এর প্রধান কাজ। প্রিভেন্ট করা মানে ঠেকিয়ে দেওয়া, সরি, রক্ত পড়াটা বন্ধ করাটাই হলো এর প্রধান কাজ। এই যে রক্ত পড়া বন্ধ করা, এটাকে বলে রক্ততঞ্চন, এটাকে বলে রক্ত জমাট বাঁধানো, এটাকে বলে ব্লাড ক্লটিং। পরীক্ষায় যে কোনোটাই প্রশ্ন আসতে পারে, রক্ত জমাট বাঁধায় কারা, রক্ত তঞ্চন করে কারা, ব্লাড ক্লটিং করে কারা? উত্তর হবে অণুচক্রিকা, কথাটা যদি মনে থাকে। এরপরে তোমার একটা প্রশ্ন আসবে গ বা ঘতে, কিভাবে কাজটা করে? এই যে এইটা হলো তার উত্তর, কিভাবে কাজটা করে। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। কিভাবে কাজটা করে, বাপ রে বাপ, এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্ত জমাট বাঁধায় কিভাবে? এখানে তো একটা সিরিয়ালি এখানে তো লেখা আছে, কিন্তু এই লেখাটার চেয়ে গুরুত্বপূর্ণ তুমি কিভাবে লিখছো। ভাইয়া এরা একটা জাল তৈরি করে। মনে রাখবা, কোথাও হাত কাটা গেল, কোথাও হাত কাটা গেল, ধরো এইটা তোমার হাত, তো হাতের এই জায়গায় তোমার কেটে গেছে, তো এইখানে তোমার কেটে গেছে, এই দিক দিয়ে রক্ত পড়ছে, এটা পরীক্ষায় আসবে তোমার, এটা কিন্তু কোনো না কোনো বোর্ডে আসবে। এই যে রক্ত পড়াটা বন্ধ করতে হবে, বন্ধ করার জন্য ওরা এখানে কি তৈরি করে জানো? রক্ত পড়ার জন্য, বন্ধ করার জন্য ওরা এখানে একটা জাল তৈরি করে, জাল। দিন শেষে এই জায়গায় কি তৈরি হবে? দিন শেষে এই জায়গায় একটা জাল তৈরি হবে, জাল। এই জালটার নাম ফাইব্রিন জাল। ফাইব্রিন, এই জালটার নাম হলো ফাইব্রিন জালক। এইটার নাম ফাইব্রিন জালক। এটা একটা জাল তৈরি করে, জালটার নাম হলো ফাইব্রিন জালক। কথা ক্লিয়ার? কি জালক? ফাইব্রিন জালক। তাহলে আমাদের লাস্ট ধাপ কি হবে? এখানে অণুচক্রিকাগুলো দিন শেষে কি তৈরি করবে? ফাইব্রিন জালক তৈরি করবে। তোমাকে সবার আগে এই কথাটা লিখতে হবে যে দিন শেষে এই ঘটনাটা ঘটবে, সবার আগে বা সবার শেষে এই কথা লিখতে হবে। তাহলে আমাদের লাস্ট ধাপের নাম হলো ফাইব্রিন জাল তৈরি করা, ফাইব্রিন জালক তৈরি করা। এখানে জাল তৈরি করলে রক্তগুলো আর বের হতে পারবে না, ওটা বন্ধ হয়ে যাবে। তার আগে কি কি ঘটে সেইটা গুরুত্বপূর্ণ। তো কোথাও হাত কেটে গেল, তো দেখো তার আগে কি কি ঘটে সেই কথাটাই বলা আছে। যখনই কোনো জায়গায় কেটে যায় সেখানকার অণুচক্রিকাগুলা সক্রিয় হয়ে অনিয়মিত আকার ধারণ করে এবং থ্রোম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করে। তাহলে কোথাও হাত কেটে গেল, কেটে গেলে কি বের হবে? ওই জায়গাতে অণুচক্রিকা থেকে বের হবে, থ্রোম্বোসাইট থেকে বের হবে থ্রোম্বোপ্লাস্টিন। এখন তুমি শব্দটার দিকে তাকাও, থ্রোম্বোপ্লাস্টিন এর কাজ কি? দেখো এই থ্রোম্বোপ্লাস্টিন কি কাজ করবে? এইটা
প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। তাহলে থ্রম্বোপ্লাস্টিন একটা বিক্রিয়া করবে, আমি লিখে দিচ্ছি, বিক্রিয়াটার ফলে কি হবে, বিক্রিয়াটার ফলে প্রোথ্রম্বিন, এই প্রোথ্রম্বিনের প্রো কথাটা নাই হয়ে যাবে, প্রোথ্রম্বিনের প্রো কথাটা নাই হয়ে এইটা হয়ে যাবে থ্রম্বিন। ভাইয়া এগুলো তো খুব কঠিন, খুবই সহজ, চিন্তা করার কিচ্ছু নাই। দেখো এরপর এই থ্রম্বিন কি করবে, ফাইব্রিনোজেনকে, ফাইব্রিন জালকে পরিণত করবে। ডান, আমি মাত্র যেটা বললাম। তাহলে এই থ্রম্বিন এসে, দেখো থ্রম্বিন এসে ফাইব্রিনোজেনকে, ফাইব্রিনোজেন, এই ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করে কে, থ্রম্বিন। তাহলে মোট কয়টা শব্দ তোমাকে পড়তে হচ্ছে, 3টা শব্দ। অনুচক্রিকা থেকে আসে থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বোপ্লাস্টিন থ্রম্বিন তৈরি করে, থ্রম্বিন ফাইব্রিন জালক তৈরি করে। কিভাবে কাজটা করে, আগের জনকে কনভার্ট করে, প্রথ্রম্বিনটা হয়ে যাবে থ্রম্বিন, ফাইব্রিন জালকটা হয়ে যাবে ফাইব্রিনোজেন। মোট মেইন শব্দ কয়টা, 3টা। আরো একবার বলছি, কোথাও হাত কাটা গেল, অনুচক্রিকাগুলো থ্রম্বোপ্লাস্টিন ক্ষরণ করলো, থ্রম্বোপ্লাস্টিন প্রোথ্রম্বিনকে সক্রিয় করে থ্রম্বিন বানায়, থ্রম্বিন কি করে, ফাইব্রিনোজেনকে ফাইব্রিন বানায়, ফলে এখানে একটা জাল তৈরি হয় আর রক্তপাত হয় না। তুমি যদি এইভাবে সিরিয়াল লিখে ফেলো, তো এই যে সুতার মতো জালিকা তৈরি করে লিখে ফেলো, 100% তুমি ফুল মার্ক পেয়ে যাবা একদম। তুমি যদি আমার মতো করে লিখো বা তোমার মতো করে লিখো, ফুল মার্ক পেয়ে যাবা, চিন্তা করার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। ঠিক আছে, ডান। তাহলে এখান থেকে এই প্রশ্নতে পেয়ে গেলা। এরপর রক্তের কাজ, এইটা সবাই রিডিং করে নিবা পরীক্ষায়, আমাদের শরীরে রক্তের কাজ কি, এটা কিন্তু আসতেই পারে বা এসেছে পুরাটা। এতক্ষণ যা যা কাজ বললাম, দেখো অক্সিজেন পরিবহন করা, তারপরে অ্যান্টিবডি তৈরি করা, ফ্যাগোসাইটোসিস করে জীবাণু ভক্ষণ করা, হাত কাটা গেলে রক্তপাত বন্ধ করা, অনুচক্রিকাগুলো কাজগুলোই তো এর কাজ। সাথে রক্তরসের কাজ অ্যাড হয়ে যাবে। রক্তরসের মধ্যে আমরা যে খাবারগুলো খাই, খাদ্যসার, আমরা যে ময়লাগুলো তৈরি করি শরীরে, সেগুলোকে বহন করাও এর কাজ। প্রত্যেকটা পয়েন্ট এখানে আছে, তুমি দেখবা সবগুলো মিলে যাবে। ডান। এইবার এই টপিকটা থেকেও প্রশ্ন আসবে, ব্লাড গ্রুপ। আমাদের ব্লাড গ্রুপ কয় রকমের, আমাদের রক্তের গ্রুপ 4 ধরনের, এ বি, বি, এ বি, ও। খুব ইম্পর্টেন্ট, এই ব্লাড গ্রুপ কিসের ভিত্তিতে তৈরি হয়, ব্লাড গ্রুপ তৈরি হয়, এই ব্লাড গ্রুপ কিসের ভিত্তিতে তৈরি হয় তোমরা সবাই জানো। তারপর আমি মনে করি যে অনেক পড়ালেখা তো ভুলে গেছো হয়তো বা। এই যে আরবিসি, এটা হলো আরবিসি, এটার নাম কি, এটার নাম হলো আরবিসি। এই আরবিসির গায়ে যে অ্যান্টিজেন থাকে, যদি আরবিসির গায়ে এ অ্যান্টিজেন থাকে তাহলে এটা এ ব্লাড গ্রুপ, যদি আরবিসির গায়ে বি অ্যান্টিজেন থাকে তাহলে এটা বি ব্লাড গ্রুপ, যদি আরবিসির গায়ে এ বি অ্যান্টিজেন থাকে, যদি আরবিসির গায়ে এ বি অ্যান্টিজেন থাকে, এ বি অ্যান্টিজেন থাকে তাহলে এ বি ব্লাড গ্রুপ, যদি আরবিসির গায়ে কোনো অ্যান্টিজেন না থাকে তাহলে সেটার নাম হলো ও ব্লাড গ্রুপ। তাহলে কিসের ভিত্তিতে হয়, আরো একবার বলে দেই, এইটা পুরাটাই হয় আরবিসির গায়ে কোন অ্যান্টিজেন আছে, আরবিসির গায়ে কোন অ্যান্টিজেন আছে তার ভিত্তিতে। তো এখন সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা, দেখো বইয়ের মধ্যে লেখাই আছে, লোহিত রক্তকণিকার অ্যান্টিজেনের ভিত্তিতে, লোহিত রক্তকণিকার গায়ে কোন অ্যান্টিজেন আছে তার ভিত্তিতে আমরা ব্লাড গ্রুপ ঠিক করি। এইটা তোমরা সবাই জানো। এখন মনে রাখতে হবে, অ্যান্টিজেনের শত্রু হলো অ্যান্টিবডি। অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি কখনোই, একই অ্যান্টিজেন এবং একই অ্যান্টিবডি একসাথে থাকলেই যুদ্ধ লাগবে, কখনোই তারা একসাথে থাকবে না। তাহলে কারো শরীরে যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে তার শরীরে এ অ্যান্টিবডি কখনোই থাকবে না, কারণ এ অ্যান্টিজেন এবং এ অ্যান্টিবডি একে অপরের শত্রু। তাহলে তার শরীরে অপর একটা অ্যান্টিবডি থাকবে। যার শরীরে এ অ্যান্টিজেন থাকে তার শরীরে থাকে বি অ্যান্টিবডি, যার শরীরে বি অ্যান্টিজেন থাকে তার শরীরে থাকে এ অ্যান্টিবডি। উল্টাটা থাকবে, একই থাকলে তো যুদ্ধ হয়ে যাবে। যার শরীরে দুইটাই থাকে এখানে থাকার সুযোগ নাই, আর যার শরীরে কোনো অ্যান্টিজেন নাই তার শরীরে দুইটা অ্যান্টিবডি থাকে। বুঝাতে পারলাম, জিনিসটা কি বুঝতে পেরেছো? তাহলে এইটা থেকে প্রশ্ন দিয়ে দিবে। তাহলে এখন তাহলে তোমাকে এখানে কি প্রশ্ন করবে, দেখো তাহলে কার শরীরে কোন অ্যান্টিজেন কোন অ্যান্টিবডি থাকে তোমাকে আমি বলে দিলাম। তাহলে দেখো তো, এখন প্রশ্ন হলো, তোমাকে প্রশ্ন করবে যে তুমি কি এ ব্লাড গ্রুপের রক্ত বি কে দিতে পারবা? তুমি বলবা যে না, আমি এ ব্লাড গ্রুপের রক্ত বি কে দিতে পারবো না। তাকায় দেখো, তুমি এ ব্লাড গ্রুপের রক্ত বি ওয়ালাকে দিতে পারবা না। কারণ কি, বি ওয়ালার শরীরে এ অ্যান্টিবডি আছে, যদি রক্তটা দাও সাথে সাথে এ এসে এটাকে ধ্বংস করে দিবে। আবার বি ব্লাড গ্রুপের রক্তকে তুমি এ কে দিতে পারবা? বি ব্লাড গ্রুপের রক্তকে তুমি এ কে দিতে পারবা? পারবা না, কারণ এর শরীরে বি অ্যান্টিবডি আছে। যখনই বি দিয়ে দিলা, এই বি এসে এর 12টা বাজায় দিবে। তারপর তাকায় দেখো তো, তুমি কি ও ব্লাড গ্রুপকে কোন রক্ত দিতে পারবা? এ যদি দাও, এই এ এসে 12টা বাজায় দিবে। যদি বি দাও, বি এসে 12টা বাজায় দিবে। যদি এ বি দাও, এ বি দুইজনে এসে 12টা বাজায় দিবে, কারণ ওর শরীরে দুইটাই অ্যান্টিবডি আছে। তার মানে তুমি খেয়াল করো, তুমি এ ব্লাড গ্রুপের রক্ত বি কে দিতে পারবা না, ও কে দিতে পারবা না।
কিন্তু খেয়াল করো তুমি এবি কে দুইটাই দিতে পারবা, কারণ এবির শরীরে কোনো অ্যান্টিবডি নাই, সে কাউকে আক্রমণ করবে না। এ দাও, বি দাও, ও দাও, যেটাই দাও, তাহলে এবি কে সবাই রক্ত দিতে পারবে। তাহলে এখান থেকে তোমার পরীক্ষা প্রশ্ন আসবে কে কাকে রক্ত দিতে পারবে, তো তুমি বলবা এবি ব্লাড গ্রুপকে সবাই রক্ত দিতে পারবে, কারণ তার শরীরে কোনো অ্যান্টিবডি নাই। যেহেতু তার শরীরে কোনো অ্যান্টিবডি নাই, ফলে এ অ্যান্টিজেন দেওয়া হোক, বি অ্যান্টিজেন দেওয়া হোক, বা এবি অ্যান্টিজেন দেওয়া হোক, যেই অ্যান্টিজেনই দেওয়া হোক, এই কোনো অ্যান্টিবডি না থাকার ফলে সেখানে কোনো যুদ্ধ হবে না। তার মানে এবি কে সবাই রক্ত দিতে পারবে, এবং শুধুমাত্র এবিকেই সবাই দিতে পারবে, একে অপরকে দিতে পারবে না। পরীক্ষায় তাহলে তাকায় দেখো, সবাই দেখো এবিকে দিতে পারবে, এ নিজের গ্রুপকে দিতে পারবে আর এবিকে দিতে পারবে, বি নিজের গ্রুপকে দিতে পারবে, এবিকে দিতে পারবে, ও নিজে, দেখছো এবিকে সবাই দিতে পারে। তাহলে দেখো এবিকে বলা হয়, এবি রক্তধারীকে বলা হয় সর্বজনীন গ্রহিতা। কিভাবে ব্যাখ্যা করো, তুমি এই ব্যাখ্যাটা করে দিবা, তোমরা কিন্তু এটা আগেই পড়েছো। আবার তারপরে প্রশ্ন আসবে বি ব্লাড গ্রুপ, ডান। এখন তুমি তাকায় দেখো, এবার ও ব্লাড গ্রুপ, দেখো ও এইখানে তাকায় দেখো, ওই ছবিটাতেই আমরা দেখব ও ব্লাড গ্রুপ, ও এর রক্ত দেখো, ওর কোনো অ্যান্টিজেনই নাই, ও কোনো অ্যান্টিজেন নাই, এটা হলুদ কালার দিয়ে করি। ও ধরো বি কে রক্ত দিল, সরি হলুদ দিলে তো দেখা যাচ্ছে না, ওর কোনো রক্ত নাই, দেখো ও একে দিল, ও দিল একে, খেয়াল করো ওর তো কোনো অ্যান্টিজেন নাই, এই বি অ্যান্টিবডি কাকে মারবে, কাউকেই মারতে পারবে না। ও দিল বি কে, তো ওর তো কোনো অ্যান্টিবডি, ওর তো শরীরে তো কোনো অ্যান্টিজেনই নাই, এই এটা কাকে মারবে, ও দিল এবিকে, ভাই এর অ্যান্টিজেন নাই, ওর অ্যান্টিবডি নাই, কোনো যুদ্ধ হবে না। তার মানে তুমি দেখতে পাচ্ছ ও যাকে ইচ্ছা, ও যাকে ইচ্ছা তাকেই দিতে পারে, ও যাকে ইচ্ছা তাকেই দিতে পারে। কেন? কারণ ও এর কোনো অ্যান্টিজেন নাই, ও এর কোনো অ্যান্টিজেন, ও এর কোনো অ্যান্টিজেন নাই, ও এর কোনো অ্যান্টিজেন নাই, ও যাকে ইচ্ছা তাকে দিতে পারে, ও এর কোনো অ্যান্টিজেন নাই, সেজন্য ওর সাথে কোনো যুদ্ধ হবে না। তাহলে এই জন্য ও যেহেতু যাকে ইচ্ছা তাকে দিতে পারে, একে বলে সর্বজনীন দাতা। তোমরা সবাই এটা এসএসসিতে পড়েছো, আমি একবার রিভাইজ করাই দিলাম। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটা তোমার পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, তোমার এটা পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, দিস ইজ এ মাস্ট। ওকে, তাহলে সর্বজনীন দাতা কাকে বলে, সর্বজনীন গ্রহিতা, পরীক্ষায় কিন্তু এটাই আসবে, বিশ্বাস না হলে খুবই ইম্পর্টেন্ট, তুমি এটা একদম পড়ে ফেলতে হবে তোমাকে, দ্যাটস অল, এখান থেকে আর কোনো প্রশ্ন আসবে না। এরপর হৃৎপিণ্ডের গঠন, প্রিয় ভাই বোনেরা এই ছবিটা আজকে অবশ্যই প্র্যাকটিস করবা, এটা কিন্তু পরীক্ষায় চিত্র আসবে, যারা চিত্রটা প্র্যাকটিস করে যাবা এই চিত্রটা কিন্তু পরীক্ষায় আসবে, দিস ইজ এ মাস্ট, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ। হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্র আঁকো, দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, তুমি এটা পারছো কিনা এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাকে এটা মানে পারার চেষ্টা করতেই হবে, পারার চেষ্টা করাই উচিত। ওকে, ঠিক আছে। এখন হৃৎপিণ্ডে কিভাবে রক্ত চলাচল করে, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা তুমি পড়েছো কিনা আমি জানি না, প্রক্রিয়াটা পারতে হবে। আমি জাস্ট প্রক্রিয়াটার মেইন কথাটা 2 মিনিটে বলে দেই। আমাদের হৃৎপিণ্ডে 4টা প্রকোষ্ঠ, এখন তো আর 30 মিনিটে পড়ানোর সময় নাই, তুমি যদি আগে থেকে পড়ে থাকো তাহলে ভালো, যদি না পড়ে থাকো তাহলে তুমি এটা পড়বা কিনা আমি সন্দিহান। আমাদের হৃৎপিণ্ডে 4টা প্রকোষ্ঠ, এটাকে বলে ডান অ্যাট্রিয়াম, তোমার বইয়ে তো অ্যাট্রিয়ামটাই বলা, অলিন্দ তো আর বলা নেই, রাইট? নিলয় নাকি অলিন্দ, আচ্ছা অলিন্দ বলেছে তোমাদের বইয়ে, এটা এখনো অলিন্দ কথাটাই বলেছে, আচ্ছা দ্যাটস ফাইন, তোমরা এখন অলিন্দই বলো। তো ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়। খেয়াল করো আমাদের হৃৎপিণ্ডে 4টা প্রকোষ্ঠ, পুরো শরীর থেকে বোঝার চেষ্টা করো, পুরো শরীর থেকে রক্ত মহাশিরার মাধ্যমে, পুরো শরীর থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত মহাশিরার মাধ্যমে সুপিরিয়র ডান অলিন্দে আসে, রাইট অ্যাট্রিয়াম, সেখান থেকে ডান ভেন্ট্রিকলে নামে অভিকর্ষের টানে, সেখান থেকে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা ধমনীর পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে পৌঁছায়। খেয়াল করো ব্যাপারটা খুব সহজ, চিন্তার কোনো জটিলতা নেই, খুবই ইজি, বোঝার চেষ্টা করো। পুরো শরীর থেকে রক্ত, পুরো শরীর থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে আসলো, সেখান থেকে ডান ভেন্ট্রিকল, চাপ দেওয়ার ফলে এটা বের হয়ে গেল, কোথায় গেল, ফুসফুসে, কোথায় গেল, কার্বন ডাই অক্সাইড ফুসফুসে, যেহেতু ফুসফুসে গেল এটার নাম ধমনী, পালমোনারি ধমনী। কি ধমনী এটা? পালমোনারি ধমনী, পালমোনারি ধমনী, ফুসফুসে গেল।
ফুসফুসে গিয়ে এই কার্বন ডাই অক্সাইডটা আমাদের নিঃশ্বাসের মাধ্যমে বাইরে চলে গেল, আমাদের শরীরে প্রবেশ করলো অক্সিজেন। এই অক্সিজেনযুক্ত রক্তটা বাম অলিন্দে আসলো, লেফট অ্যাট্রিয়াম, সেখান থেকে গেল বাম নিলয়, লেফট ভেন্ট্রিকল, সেখান থেকে চলে গেল পুরা শরীরে মহাধমনির মাধ্যমে। পানির মতো সহজ। আরো একবার দেখো, দিস ইজ রিয়েলি ইজি, বুঝতে পারবা। তাকায় দেখো, পুরো শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে আসে, সেখান থেকে ডান নিলয়, সেখান থেকে ধমনির মাধ্যমে ফুসফুস, ফুসফুসে গিয়ে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, রক্তে প্রবেশ করে অক্সিজেন, সেই অক্সিজেনটা বাম অলিন্দে আসে, সেখান থেকে বাম নিলয়, সেখান থেকে দেহ। তাহলে পুরো দেহ থেকে ডান অলিন্দ, ডান নিলয়, ফুসফুস, ফুসফুস থেকে বাম অলিন্দ, বাম নিলয়, দেহ। দেখো প্রজাপতির মতো, এইটাই তো সিরিয়াল, এই সিরিয়ালটা প্রজাপতির মতো। দেহ থেকে ডান অলিন্দ, ডান নিলয়, ফুসফুস, ফুসফুস থেকে বাম অলিন্দ, বাম নিলয়, দেহ, এই তো চলছে। তাহলে ডান পাশটা সবসময় কার্বন ডাই অক্সাইড রক্ত ডিল করে, বাম পাশটা সবসময় অক্সিজেন যুক্ত রক্ত ডিল করে। ধমনী আর শিরা কাকে বলে? যারা হৃৎপিণ্ডে প্রবেশ করে তারা হলো শিরা, যারা হৃৎপিণ্ড থেকে বের হয় তারা হলো ধমনী। তার মানে কি? খুব দ্রুত ছবিটা আরেকবার এঁকে দিই। যারা হৃৎপিণ্ডে প্রবেশ করে তারা হলো শিরা, যেমন এই রক্ত নিয়ে প্রবেশ করে, এটা শিরা, মহাশিরা। এ রক্ত নিয়ে বের হয়ে যায়, কি রক্ত নিয়ে বেরোচ্ছে সেটা গুরুত্বপূর্ণ না, এ তো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়েই বের হয়, এটা কিন্তু ধমনী। যার হৃৎপিণ্ড থেকে বের হবে তার নাম ধমনী, যে হৃৎপিণ্ডে প্রবেশ করবে তার নাম শিরা। তারপরে আবার এইটা হৃৎপিণ্ডে প্রবেশ করে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে, এটা কিন্তু শিরা, এটার নাম কিন্তু পালমোনারি শিরা। আবার এখান থেকে এ বের হয়ে গেল, এটা কিন্তু ধমনী, কারণ যে বের হয় তার নাম ধমনী, এটা আবার অক্সিজেন বহন করে। তাহলে শিরা মানেই কার্বন ডাই অক্সাইড, ধমনী মানেই অক্সিজেন, এই কথাটা সর্বদা সত্য নয়। দেখো এটা ধমনী কিন্তু কার্বন ডাই অক্সাইড বহন করে, পালমোনারি ধমনী, এটা শিরা কিন্তু অক্সিজেন বহন করে। আরো একবার বলি, প্রজাপতিটা দেখে নাও, এইখানে একবার দেহ, এই হলো দেহ, এই হলো ফুসফুস। দুই জায়গায় রক্ত আদান প্রদান করাটাই হৃৎপিণ্ডের কাজ। দেহ থেকে ফুসফুসে পাঠায়, তাকায় দেখো তো, ডান অলিন্দ ডান নিলয় ফুসফুস, বাম অলিন্দ বাম নিলয় দেহ। এই যে প্রজাপতি, দিস ইজ রক্ত সংবহনতন্ত্র। হৃৎপিণ্ডের সংকোচনকে বলে সিস্টোল, হৃৎপিণ্ডের প্রসারণকে বলে ডায়াস্টোল। যখন চাপ দেয় রক্ত বের হয়ে যায়, যখন প্রসারিত হয় রক্ত শরীর থেকে আসে বা ফুসফুস থেকে আসে। এইটা যে লিখতে পারবে, এটা যে বুঝেছো, এটাই তো পরীক্ষার পড়া। এর বাইরে কি কোনো প্রশ্ন আছে? এর বাইরে কোনো পড়া নাই। এইটা তুমি এখন রিডিং পড়ে নিবা, একদম ভাইয়া একদম পড়ে ফেলবা। আমি যা যা বললাম এই ফ্লো চার্টটা তোমাকে লিখে ফেলতে হবে, তুমি 100% উত্তর করতে পারবা। দ্যাটস অল, একদম পেরে যাবা। জাস্ট ধমনীর প্রাচীরের স্তর তিনটা নাম এমসিকিউ এর জন্য পড়বা। বাইরেরটা এক্সটার্না মানে বাইরে, মিডিয়া মানে মাঝখানে, ইন্টারনা মানে ভেতরে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়ে ফেলবা। ধমনী আর শিরা যে সংযোগ স্থল, দেখো এটা শিরা, এটা ধমনী, এই সংযোগ স্থলটার নাম কৈশিক জালিকা। কি নাম? কৈশিক জালিকা। এটা এমসিকিউ, ক্যাপিলারি, এমসিকিউতে আসবে। ধমনী শিরার সংযোগ স্থলের নাম কি? কৈশিক জালিকা। পুরা চ্যাপ্টারটা গুছিয়ে দিলাম। ধমনী শিরা পার্থক্য, এটা কালকে পরীক্ষা আসতে পারে, মনে রাখবা। দ্রুত বলে দেই, এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। খেয়াল করো, তোমাকে জাস্ট একটা বেসিক দিয়ে আজীবন মনে রাখতে পারবা ধমনী আর শিরা পার্থক্য। ধরো এইটা হলো ধমনী, এটা হলো শিরা। ধরো দুটারই ব্যাস একই রকম, ধরো দুটারই ব্যাস 5 মিলিমিটার, বোঝার জন্য জাস্ট মনে রাখো, দুটারই ব্যাস 5 মিলিমিটার। কিন্তু ধমনীর যে প্রাচীর, এইটা হলো ধমনীর প্রাচীর। দেখো ধমনীর যে প্রাচীর সেটা অনেক মোটা, কিন্তু শিরার যে প্রাচীর সেটা অতটা মোটা না, সেটা একটু পাতলা। দেখো যে প্রাচীরটা তো পাতলাই, এটা হলো প্রাচীর। তো দুটারই ব্যাস কিন্তু 5 মিলিমিটার ছিল পুরা নালীটার, কিন্তু এখন প্রাচীরটা মোটা হওয়ার কারণে, জাস্ট দ্রুত দেখে ফেলো, প্রাচীরটা মোটা হওয়ার কারণে ধমনীর যে ভেতরের ফাঁকা জায়গা বা লুমেন, সেই লুমেনটা হয়ে গেল ছোট, আর শিরা লুমেনটা হয়ে গেল বড়। এখন একই পরিমাণ রক্ত, ধরো 1 লিটার রক্ত ধমনীর ভিতর দিয়েও 1 মিনিটে যায়, 1 লিটার রক্ত শিরার ভেতর দিয়েও 1 মিনিটে যায়। তো নর্মাল কমন সেন্স ইউজ করেই তো বুঝতে পারবা যে ধমনীর ভিতরে 1 লিটার রক্ত যখন 1 মিনিটে যাবে, অল্প জায়গায় বেশি পরিমাণে রক্ত পার হতে হলে অনেক বেশি চাপ, উচ্চ চাপে, অনেক প্রেসারে, অনেক বেগে রক্তটাকে যেতে হবে। তাহলে ধমনীর ভেতরে চাপ বেশি, কারণ জায়গা কম,
শিরার ভেতরে রক্তের চাপ কম। কারণ কি? শিরার প্রাচীরটা পাতলা, সেজন্য লুমেনটা বড়, সেজন্য রক্তের চাপ কম। আর ধমনীতে যেহেতু রক্ত অনেক চাপে প্রবাহিত হয়, এখানে কোনো বাধা বা কোনো কপাটিকা বা কোনো ভালভ দিয়েই রক্তটাকে আটকানো যায় না, কারণ এত বেগে রক্ত চলাচল করে। কিন্তু শিরা যেহেতু রক্ত অনেক স্লো, এখানে কপাটিকা দিয়ে চাইলেই রক্তটাকে আটকানো যায়, দ্যাটস অল ফ্রম হিয়ার। দেখো এইটাই বলেছে, দেখো তো। তাহলে প্রাচীর, ধমনীর প্রাচীর মোটা, শিরার প্রাচীর পাতলা, জাস্ট বলে দিলাম। ভেতরের নালীপথটা ধমনীর সরু, এর কিন্তু মোটা। কপাটিকা এত বেশি চাপ, কপাটিকা নাই, ওর কপাটিকা থাকে, তাই তো। রক্তের প্রকৃতি মূলত অক্সিজেন, মূলত কার্বন ডাই অক্সাইড। হৃৎপিণ্ড থেকে যা বাইর হয় হৃৎপিণ্ড থেকে দূরে, আর ওটা হৃৎপিণ্ডের দিকে। ধমনীর উৎপত্তি কোথায়? ধমনীর উৎপত্তি হার্টে, শেষ হয় কৈশিক জালিকা। এটা ঠিক উল্টা, এটা শুরু হয় কৈশিক জালিকাতে, শেষ হয় হার্টে। প্রত্যেকটা কথা বলে দিলাম। রক্তের চাপ ধমনীর ভিতরে বেশি, শিরার ভেতরে কম। ব্লাড প্রেশারের মান কত? 80, নিচেরটা 80, উপরেরটা 120, সিস্টোলিক ডায়াস্টোলিক। এর বাইরে আর কোনো প্রশ্ন তোমার আসবে না। ব্লাড প্রেশার কিভাবে, ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপের লক্ষণ, এগুলো রিডিং পড়ে নিতে পারো। প্রত্যেকটা পড়া আমি তোমাকে বলে দিলাম। কোলেস্টেরল, লাস্ট পড়া। দেখো কোলেস্টেরলের প্রকারভেদ, কয় প্রকারের কোলেস্টেরল আছে তুমি তাকায় দেখো। এলডিএল, এইচডিএল, ট্রাইগ্লিসারাইড। সবচেয়ে খারাপ কোনটা? এই যে এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড, এরা কিন্তু খারাপ। ভালো মতো দেখো, পরীক্ষায় আসবে ভালো কোলেস্টেরল কোনটা। হাই, যেটাতে এইচ আছে, হাই ডেন্সিটি, এটা ভালো কোলেস্টেরল। এগুলা বেড়ে গেলে খারাপ, এগুলার কম পরিমাণে থাকতে হয়, কিন্তু এইচডিএল বেশি থাকতে হবে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। এখন যদি কারো রক্তে কোলেস্টেরল বেড়ে যায় তাহলে কি হবে? এই যে ধমনী, এই ধমনীর এই জায়গায় চর্বি জমে যাবে। এভাবে ছবি আঁকে দিবা। দেখো অলরেডি তো এটা সরু, আরো সরু হয়ে যাবে। এগুলো হলো হলুদগুলো হলো চর্বি জমে এক সময় কিন্তু এটা ব্লক হয়ে যাবে। যখন এই যে এতটা ব্লক হয়ে যাবে 90%-এর বেশি, তখন বুকে ব্যথা হবে। এই বুকে ব্যথাটার নাম হলো এনজাইনা। আর যখন এটা 100% ব্লক হয়ে যাবে, 100% ব্লক হয়ে যাবে, যখন এটা 100% ব্লক হয়ে যাবে, তখন সেটার নাম হার্ট অ্যাটাক। যদি হার্টের রক্তনালীতে এটা হয়। আর এই ঘটনাটা যদি ব্রেনে হয়, সেটাকে আমরা তখন বলবো স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের প্রধান কারণই কিন্তু এইটা। রক্তে কোলেস্টেরল বেড়ে গেল, সেই কোলেস্টেরলগুলো রক্তনালীর গায়ে জমে গেল, ধমনীর ভেতরে জমে রক্তনালীটা ব্লক করে দিয়ে তোমার শরীরে কি হয়ে গেল? হার্ট অ্যাটাক বা স্ট্রোক। বুক দেখতে পাচ্ছ, বুকে ব্যথাটার নাম এনজাইনা। পরবর্তীতে কি হয়? এক সময় কিন্তু হার্ট অ্যাটাক হয়ে যায়। বোঝাতে পেরেছি? এটা কিন্তু পরীক্ষায় আসবে, এই প্যারাটা থেকে প্রশ্ন আসবে। অধিক কোলেস্টেরলে কি হয়? এইটাই তোমার পরীক্ষায় আসবে, বলে দিলাম প্রিয় ভাই ও বোনেরা, A to Z বলে দিলাম। তাহলে হার্ট অ্যাটাক একদম এইটাই। হার্ট অ্যাটাক কিভাবে হয়? রক্তনালীতে, এটা রিডিং পড়ে নিবা, পরীক্ষায় কালকে আসবে। হার্ট অ্যাটাক ঠেকানোর জন্য কি করবা? নামাজ পড়ে দৌড় দিবা, শাকসবজি খাবা, ধূমপান করবা না, মদ খাবা না। বাত জ্বরে জীবাণুর নাম পরীক্ষায় আসবে, স্ট্রেপ্টোকক্কাস। MCQ, বাত জ্বরে জীবাণুর নাম কি? স্ট্রেপ্টোকক্কাস। বাত জ্বরের আর কোনো প্রশ্ন আসবে না। আমি এই চ্যাপ্টারটা A to Z তোমাকে পড়াই দিলাম, A to Z, বিশাল পড়াই দিলাম, A to Z পুরাটা পড়াই দিলাম। দিস ইজ গ্রেট। ওকে ভাইয়া, পুরা চ্যাপ্টারটা গুছিয়ে দিলাম। এবার তোমাকে আমি যেহেতু দায়িত্ব নিয়েছি, আমি তোমাকে এই চ্যাপ্টারটাও 7 নম্বর চ্যাপ্টারটাও বলে দিচ্ছি, গ্যাসীয় বিনিময়। পুরা বইটাই যেহেতু আগামী 10 মিনিটে যেহেতু পুরাটাই বলে দিলাম, জাস্ট প্রত্যেকটা এমসিকিউ তুমি এখন পারবা। একটা এমসিকিউ কমন থাকবে, আনকমন আসবে না। A to Z তুমি যদি এই চ্যাপ্টারটা রিভাইজ করতে চাও, তাহলে উদ্ভিদের গ্যাসীয় বিনিময়। ভাইয়া আমরা অলরেডি প্রসেদন পড়ে ফেলেছি, এখানে মানুষের শ্বসনতন্ত্র। এইটা আমাদের শরীরে কিভাবে শক্তি উৎপাদন হয় তোমরা এটা জানো। গ্লুকোজ এবং অক্সিজেন ভেঙে আমাদের প্রয়োজনীয় শক্তি উৎপন্ন হয়। কয় অণু এটিপি? এই যে এটিপি উৎপন্ন হয়, 36 অণু এটিপি। সাথে আমাদের কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, যেটা আমরা দম মেরে এইভাবে ছেড়ে দিই, তাই না? আর এই শক্তিটা দিয়ে তো তুমি আমি বেঁচে আছি। এটা শ্বসনের বিক্রিয়া। পরীক্ষায় আসতে পারে এটা কিসের বিক্রিয়া? এটা শ্বসনের বিক্রিয়া। এখন এই চ্যাপ্টার থেকে প্রশ্ন যে সবসময় আসবে ব্যাপারটা তা না। আমি মনে করি না যে এই চ্যাপ্টার থেকে সবসময় প্রশ্ন আসবে। এই যে গ্যাসীয় বিনিময় চ্যাপ্টারটা থেকে খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি মনে করো যে ভাইয়া আমি এটা উত্তর করতে চাই না, তুমি চাইলে নাও করতে পারো। হ্যাঁ, তুমি চাইলে নাও উত্তর করতে পারো। গ্যাসীয় বিনিময় থেকে যে প্রশ্ন আসবেই এইটার কোনো গ্যারান্টি নাই।
আচ্ছা, এখান থেকে যে সবসময় প্রশ্ন এসেছে, সবসময় যে প্রশ্ন এসেছে ব্যাপারটা তো তাও না যে সবসময় এখান থেকে প্রশ্ন এসেছে। তারপরে এখান থেকে কোন কোন জিনিস না পড়লে নয় আমি তোমাকে দেখাই দিচ্ছি। এখান থেকে 1 নাম্বার প্রশ্ন আসতে পারে যে এই যে ফুসফুসের বায়ুথলি, এই চিহ্নিত চিত্র আঁকো, চিহ্নিত চিত্র আঁকো। এখান থেকে সর্বোচ্চ প্রশ্ন আসতে পারে যে গ্যাসীয় বিনিময়, আমি ভাই এই চ্যাপ্টারটা উত্তর করতে চাই, ভাই এখান থেকে কি কি পড়বো এবং কি কি রোগ থেকে প্রশ্ন আসতে পারে। যদিও আমি একবার দেখাই দিচ্ছি কি কি প্রশ্ন আসবে এবং এমসিকিউ গুলো খেয়াল করে দিচ্ছি যাতে কালকে তুমি এমসিকিউতে ফুল মার্ক পাও, এমসিকিউতে যাতে তুমি একদম ফুল মার্ক পাও, একদম খেয়াল করে দিচ্ছি। সো চলো, ওকে আসো, দ্রুত 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 দ্রুত। এই যে মানুষের শ্বসনতন্ত্র, এই ছবিটা জাস্ট দেখে রাখবা, পরীক্ষায় কি আসবে, পরীক্ষার সম্ভাবনা কম। এই যে শ্বসনতন্ত্র, মূলত এই ছবিটা তোমাকে আঁকতে হবে তুমি যদি আঁকতে চাও, বাট আমি মনে করি না যে খুব একটা ইম্পর্টেন্ট, আমি এটাকে খুব বেশি তারপরও পরীক্ষায় তো যে কোনো কিছুই আসতে পারে, স্যারদের হাতে তো পূর্ণ স্বাধীনতা আছে। তো আমি এখান থেকে তুমি যদি কালকে পরীক্ষায় অংশ নিতে চাও আমি তোমাকে পড়তে বলবো সিরিয়ালটা। ভাইয়া সিরিয়ালটা চিন্তা করে কিছু নেই, জাস্ট সিরিয়ালটা এমসিকিউ এর জন্য। দেখো আমি নাক দিয়ে দম নিলাম, আমি নাক দিয়ে শ্বাস নিলাম, তাই না? তাহলে এখান থেকে আমরা কি কি পড়বো, এখান থেকে এই ছবিটা আসতে পারে, যদিও আমি বলবো না যে এখান থেকে বারবার অতীতে বহুবার প্রশ্ন এসেছে, আমি তোমাকে সেই লাইনটা আসলে বলবো না যে এখান থেকে অতীতে বহুবার প্রশ্ন এসেছে। জাস্ট তুমি এটা যদি ব্যাখ্যাটা দেখো এই চ্যাপ্টার থেকে কয়টা প্রশ্ন আসছে আমি তোমাকে একটু খেয়াল করিয়ে দিচ্ছি। এই চ্যাপ্টার থেকে দেখো খুব বেশি প্রশ্ন আসেনি, তুমি যদি চ্যাপ্টারটা অ্যাভয়েড করতে চাও চাইলে অ্যাভয়েড করতে পারো, কালকের জন্য অ্যাভয়েড করতে পারো। তো কিন্তু কোন কোন টপিকগুলো ভাইয়া অবশ্যই দেখে যাবো, আমি জাস্ট তোমাকে সেটা খেয়াল করাই দেবো। এই চ্যাপ্টারটা আমি A to Z পড়িয়েও দিব, ব্যাপারটা তা না, জাস্ট কয়েকটা এমসিকিউ এর জন্য বলে দিব। তো কয়েকটা এমসিকিউ এর জন্য তুমি একটু দেখো। মানুষের নাক দিয়ে প্রথমে বাতাস ঢুকলো, নাকের পরে থাকে গলবিল, এই কথাটা জানবা, গলবিল থাকে, গলবিলের পরে স্বরযন্ত্র যেটা দিয়ে আমরা শব্দ তৈরি করি, ভোকাল কর্ড, এটা গুরুত্বপূর্ণ। এমসিকিউ আসবে এখানে কয় স্তরের পেশি থাকে, কয়টা পেশি থাকে, 2 স্তর। এবং ভোকাল কর্ডের উপর ঢাকনার নাম কি, এপিগ্লটিস। ভোকাল কর্ডের নাম গ্লটিস, ওর উপরে যেহেতু ঢাকনা সেজন্য এটার নাম এপিগ্লটিস। তার নিচে থাকে আমাদের শ্বাসনালী বা ট্রাকিয়া, এই যে শ্বাসনালী বা ট্রাকিয়া, ট্রাকিয়াটা তারপর 2 ভাগে ভাগ হয়ে গেল, এই যে নাম হলো ব্রঙ্কাস। জাস্ট জানা, কিচ্ছু না। ফুসফুস আমাদের প্রধান অঙ্গ, এমসিকিউ এর জন্য পড়ো, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবেই, সেটা আমি মনে করি না যে এটা আসবেই, এমন কিছু না, যে খুব ইম্পর্টেন্ট। ফুসফুসের প্রধান এককের নাম কি, অ্যালভিওলাস, এমসিকিউ এর জন্য আমি তোমাকে পুরো চ্যাপ্টারটা খেয়াল করাই দিচ্ছি। ফুসফুস কিসের উপরে বসে থাকে, ডায়াফ্রাম। আমি জানি না তোমরা জানো কিনা, আমাদের পেট আর বুকের মধ্যে পার্থক্য করে যে জায়গাটা সেটা নাম ডায়াফ্রাম। আজকে তো চাইলেও ছবি দেখাতে পারতাম কিন্তু এখন আর সময় নাই, তো ডায়াফ্রাম তুমি যা জেনে নাও। তো আমরা শ্বাস প্রশ্বাস নেই কিভাবে, চাইলে আসতে পারে পরীক্ষায়, আসতে পারে না তা না। তো শ্বাস প্রশ্বাসের প্রধান ব্যাপারটা হলো, তুমি যদি এটা আগে থেকে পড়ে থাকো এই প্রশ্নটা পড়তে হবে। জাস্ট এখানকার মেইন কথাটা বলে দিই, আমরা যখন দম নিতে চাই, আমরা যখন শ্বাস প্রশ্বাস নিতে চাই, আমি এটা বের করে নিই, ওয়েট ফর এ হোয়াইল। সো আমরা যখন দম নিতে চাই আমাদের এইটা তো বুকের খাঁচা, এই হলো ডায়াফ্রাম। তুমি জানো যে আয়তন এবং চাপ একে অপরের ব্যস্তানুপাতিক, আয়তন এবং চাপ একে অপরের ব্যস্তানুপাতিক। আমরা যখন বাতাস গ্রহণ করতে চাই তখন কি করে, আমাদের বাইরে তো বাতাস আছে, বাতাসের চাপ আছে, পরিবেশে বাতাসের চাপ আছে। যখন বাইরের বাতাস আর ভেতরের চাপ, বাইরের বাতাসের চাপ আর ভেতরের চাপ সমান হয় তখন কোনো শ্বাস আদান প্রদান হয় না। যখনই ভেতরের চাপ কমে যায় তখনই বাইরে থেকে বাতাস উচ্চ চাপ থেকে ভেতরে আসে। তাহলে আমরা যখন দম নিতে শুরু করি, দেখো তোমার বুকটা ফুলে গেল, চাপ কমে গেল। চাপ কমে যাওয়া মানে কি, মানে চাপ কেন কমে, কারণ আয়তন বেড়ে যায়, কারণ এটার আয়তন বেড়ে যায়। আমাদের বুকের খাঁচার আয়তন যখন বেড়ে যায় তখন বুকের খাঁচার চাপ কমে যায়, ফলে বাইরে থেকে বাতাস ভেতরে প্রবেশ করে। বুকের খাঁচার আয়তন বেড়ে যায় কিভাবে, দেখো বুকটা ফুলে যায়, স্টার্নামটা সামনের দিকে আসে, পরশুকাগুলা বাইরের দিকে যায়, ডায়াফ্রামটা নিচের দিকে নেমে যায়, ডায়াফ্রামটা এখান থেকে নিচের দিকে নেমে যায়, ফলে দৈর্ঘ্য বেড়ে গেল, প্রস্থ বেড়ে গেল, গভীরতা বেড়ে গেল, ফলে আয়তন বেড়ে গেল। আমরা তো আয়তন মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, আয়তন বেড়ে যায়, চাপ কমে যায়, বাইরে থেকে বাতাস ভেতরে আসে, এই কথাটাই বলা আছে। তো দেখো এই যে বাইরের এবং ভেতরের চাপের সমতা রক্ষা করার জন্য, তো এটাকে তুমি যদি আগে থেকে পড়ে থাকো তাহলে আজকে পড়ো, যদি আগে থেকে না পড়ো তাহলে পড়ার দরকার নাই। বুঝাতে পারলাম? এই যে বুক যখন প্রসারিত হয় তখনই বাইরে থেকে বাতাস ভেতরে আসে, যখন আমরা দম ছাড়ি উল্টা, আয়তন কমে আসে, বাতাস বাইরে চলে যায়। এই তো, ঠিক আছে, দ্যাটস অল। বুঝতে পারলাম? এখন ভাইয়া এখান থেকে কি পরীক্ষায় আমি আর কি কি উত্তর করতে পারি বা কি কি আসতে পারে, এই যে এইটা পড়ে রাখবা, নাসারন্ধ্র, তারপর কি গলবিল, তারপর কি, তারপর হলো ট্রাক, তারপর হলো ল্যারিংস স্বরযন্ত্র, তারপর হলো ট্রাকিয়া, তারপর হলো ব্রঙ্কাস,
এখানে ল্যারিংস যদিও ব্রঙ্কাস, তারপর অ্যালভিওলাস, তারপর রক্ত। এই তো শ্বাসনালীর রোগ। অ্যাজমা, অ্যাজমা থেকে তোমার পরীক্ষায় তুমি চাইলে রিডিং পড়তে পারো যে অ্যাজমা কারো নিয়মিত প্রচণ্ড কাশি হয়, নিয়মিত শ্বাসকষ্ট হয়, সেটার নাম হলো অ্যাজমা। হাঁপানি, এটার সাথে কার সম্পর্ক আছে? অ্যালার্জি, ধুলাবালি লাগলেই যেটা হয়, ধুলাবালি লাগলেই যেটা হয় সেটার নাম হলো অ্যাজমা। অ্যালার্জির কারণে শ্বাসকষ্ট হওয়া, পরীক্ষায় আসার সম্ভাবনা কম। ব্রঙ্কাইটিস, যারা সিগারেট খায় মূলত তাদেরই এটা বেশি হয়। বুঝতে পারলাম? অস্বাস্থ্যকর পরিবেশে যারা থাকে, ধূমপান যারা করে, তাদের ইনফেকশন হয়, ব্রঙ্কাসের ভিতর ইনফেকশন, এটার নাম ব্রঙ্কাইটিস। তো পড়ে ফেলতে হবে। নিউমোনিয়া কোন ব্যাকটেরিয়া দিয়ে হয়? নিউমোকক্কাস, এই এমসিকিউটা আসবে। এর বাইরে এই চ্যাপ্টার থেকে তেমন কিছু আসবে না। যক্ষার জীবাণুর নাম টিউবারকুলোসিস, খুব ইম্পর্টেন্ট, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এমসিকিউ। আমি যা বলছি তাই পরীক্ষায় আসবে, দেখো এই এমসিকিউটাই আসবে। যক্ষা রোগের কোন টেস্ট করা হয়? চামড়ার পরীক্ষা, এমটি টেস্ট, এইটাই পরীক্ষায় আসবে। কি পরীক্ষা করা হয়? কফ পরীক্ষা, এইটাও আসবে। এবং কিছু আমরা সাইটো এবং হিস্টোপ্যাথোলজি, রোগ ধরার পরীক্ষাও করতে পারি, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কি? চামড়ার পরীক্ষা, এইটাই আসবে। ঠিক আছে, ওকে। আর কি আসবে? ক্যান্সার। ক্যান্সার কেন হয়? রিডিং পড়বা। যারা সিগারেট খায়, যারা দূষিত পরিবেশে থাকে, তাদের ক্যান্সার হয়। কিভাবে এটা আমরা করি? বুকের একটা এমআরআই করি, সিটি স্ক্যান করি, করে হিস্টোপ্যাথোলজি করে আমরা করতে পারি। ক্যান্সার করে ক্যান্সার প্রতিরোধ কিভাবে করবা, এগুলো আমরা সবাই পারি। এই যে চ্যাপ্টারটা পানির মতো সহজ চ্যাপ্টার, একদম পানির মতো সহজ, পানির মতো সহজ চ্যাপ্টার, প্যারা খাওয়ার কোনো কারণ নাই। প্রিয় ভাই ও বোনেরা, আমি তোমাদেরকে প্রত্যেকটা পয়েন্ট A to Z পড়িয়ে দিলাম। তোমার বিশ্বাস হচ্ছে না? তুমি মানে আমি তো গতদিন তারপর ছবি দেখিয়েছি, আজকে ছবিও না, আজকে তোমাকে বললাম তো আমি প্রত্যেকটা সিকিউ আলোচনা করেছি, প্রত্যেকটা, একটা লাইন বাদ নাই। বিশ্বাস করো, জাস্ট সলভ করো, একটা লাইন বাদ থাকবে না, নট আ সিঙ্গেল লাইন, একটা লাইন। প্রত্যেকটা এমসিকিউ, প্রত্যেকটা সিকিউ তুমি যদি ক্লাসটা করো, বইটা রিভাইজ করো, দ্যাটস 100% ডান, 100% ডান। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। পরীক্ষা দিয়ে আসো, অবশ্যই তোফাইল ভাইয়াকে জানাবা। সবাইকে আমার গ্রুপে আমন্ত্রণ জানাচ্ছি। আমার গ্রুপের নাম ডিএমসি ড্রিমার্স। ফেসবুকে লিখলে, ইউটিউবে লিখলেই পেয়ে যাবা। তোমরা তো এসএসসিটা শেষ করছো, সামনে এইচএসসি, মানে এইচএসসির মহাসাগরে নামবা। সেই সাগরে তুমি যদি মনে করো যে ভাই আমি বায়োলজিটা ভালো বুঝতে চাই, আমি তোমাকে দাওয়াত দিয়ে রাখলাম। তুমি যদি মনে করো যে ভাই আমি মেডিকেল অ্যাসপিরেন্ট, আপনার মতো ঢাকা মেডিকেলে পড়তে চাই, আমি তোমাকে দাওয়াত দিয়ে রাখলাম। বায়োলজিকে ভালোবাসার সাগরে তোমাকে স্বাগতম জানিয়ে গেলাম। প্রিয় ভাই বোনেরা, আমি যদি তোমাদের এক লাইন কাজেও লাগতে পারি, তাহলে আমার এই 2-3 ঘন্টার পরিশ্রম সার্থক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।